ও মা, বাবা কোথায়? বাবা এখনো বাড়িতে ফিরে আসছে না কেন? আমি যে বাবার আশায় বসে আছি। মা টুকি, তোর বাবা তো কাজে গেছে, বাড়িতে ফিরতে বিকেল হবে। কিন্তু তুই তো বাবার অপেক্ষায় বসে আছিস কেন? মা, তুমি জানো না, বনে আজ অনেক বড় মেলা বসেছে। আমি তো বাবাকে নিয়ে মেলায় যাব, তাই তো আমি বাবার অপেক্ষা করছি। আজ আমি মেলায় গিয়ে অনেক খেলনা কিনবো। আমার তো অনেক মজা হচ্ছে। সে কি কথা, তুই মেলায় যাবি? মেলায় তো জিনিসপত্রের অনেক দাম, আর তোর বাবার কাছে তো অত টাকা নেই যে তোকে অনেক খেলনা কিনে দিবে। কি, বাবার কাছে টাকা নেই? তাহলে বাবা আমাকে খেলনা কিনে দিবে না? আমি কত আশা করে বসে আছি যে বাবা আমাকে মেলায় নিয়ে যাবে, আমাকে খেলনা কিনে দিবে, মুড়ি মুড়কি মিঠাই আরো কত কিছু খাওয়াবে। আর তুমি বলছো কি না বাবার কাছে টাকা নেই? হ্যাঁ রে মা, তুই তো জানিস আমরা গরিব পাখি, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। এত কিছু তোকে কিনে দেওয়ার সামর্থ্য কি আর আমাদের আছে বল? মা, আমি অত কিছু জানতে চাই না। আমি মেলায় যাব, এটাই আমার শেষ কথা। এ কথা বলে টুকি ঘরে চলে যায় আর টুনি মনে মনে বলতে থাকে, এখন মেয়েটাকে আমি কি করে বোঝাই? ডোনার কাছে যে কোনো টাকা নেই। কাজ করে আজ যে কটা টাকা পাবে তা দিয়ে তো চাল ডাল কিনতে হবে, না হলে আজ রাতে না খেয়ে রাত কাটাতে হবে। এখন যে আমি কি করি কিছুই বুঝতে পারছি না। কনক, পারুল, তোরা মেলায় গিয়েছিলে? হ্যাঁ রে টুকি, আমরা মেলায় গিয়েছিলাম। দেখছিস না, আমরা মেলায় গিয়ে কত সুন্দর সুন্দর বেলুন কিনে নিয়ে এসেছি। তা তুই বুঝি মেলায় যাবি না? ধুর বাবা, আমিও আবার পাগল হয়েছি। তুই মেলায় যাবে কি করে? তোরা তো গরিব পাখি, তোদের আবার মেলায় যাওয়া মানায় নাকি? কনক, সত্যি তোদের হাতের বেলুনগুলো দেখতে অনেক সুন্দর। আমিও মেলায় গিয়ে এমন সুন্দর সুন্দর বেলুন কিনে নিয়ে আসবো। বাবা আমাকে মেলায় নিয়ে যাবে, তুই আমাকে গরিব বলে অপমান করবি না, বুঝেছিস? গরিবকে গরিব বলবো না তো কি বলবো রে টুকি? ও আচ্ছা, বুঝেছি। রাজকন্যা বলা উচিত ছিল, আমারই ভুল হয়েছে। এখন থেকে আমি আর তোকে গরিব পাখি বলবো না, এখন থেকে আমি তোকে রাজকন্যা বলবো, কেমন? এসব কথা বলে কনক ও পারুল সেখান থেকে চলে যায় আর টুকি মন খারাপ করে বাড়িতে চলে আসে। বাবা, তুমি বাড়িতে এসেছো, ভালো হয়েছে। এখন তুমি আমাকে মেলায় নিয়ে যাও। মারে, তুই মেলায় যাবি, কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না বাবা। ঠিক আছে রে মা টুকি, আমি তোকে মেলায় নিয়ে যাব। চল, তুই আমার সাথে চল। মেয়েটাকে তো মেলায় নিয়ে যাচ্ছি, কিন্তু আমার কাছে যে 100 টাকার বেশি কোনো টাকা নেই। এখন যে কি করি? বাবা, তুমি কি এত ভাবছো বলো তো? সে কখন থেকে হাঁটছি, কিন্তু তুমি তো কোনো কথাই বলছো না। তুমি কি আমার উপর রাগ করেছো? না রে মা, আমি তোর ওপর রাগ করিনি। তুই তো আমার সোনা মেয়ে, তোর ওপর কি রাগ করে থাকা যায় নাকি বলতো? বাবা, ওই দেখো, আমরা মেলা বাড়িতে এসে পড়েছি। হ্যাঁ রে মা, আমরা মেলা বাড়িতে এসে গেছি। টুকি মেলা বাড়িতে এসে অনেক খুশি হয় আর টোনা টুকিকে একটা সুন্দর বেলুন কিনে দেয়। বেলুন নিয়ে টুকি বাড়িতে চলে আসে। টুনি, আমি একটু ধান ক্ষেতটা দেখে আসি, তুমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নাও। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি রান্না করছি। এরপর টোনা ধান ক্ষেত দেখতে যায় আর ধান ক্ষেত দেখে টোনা অনেক অবাক হয়ে যায়, কারণ তার ধান ক্ষেত পুরো নষ্ট হয়ে গেছে। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার! ধান ক্ষেত যে পুরো নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম ধানগুলো ঘরে তুললে কিছুটা অভাব দূর হয়ে যাবে, কিন্তু তা তো আর হলো না। হে সৃষ্টিকর্তা, তুমি আমার সাথে কেন এমনটা করলে? এখন আমি সংসারটা চালাবো কি করে? এই ধান ক্ষেতটাই যে আমার শেষ ভরসা ছিল। টোনা, তুমি এসেছো? কিন্তু তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন?
টোনা, তোমার কিছু হয়েছে? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুনি বলতে থাকে। কি বলছো এসব টোনা? জমির ধানগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু এসব হলো কি করে? আমি তো কালকে সব ঠিক দেখে এসেছি, রাতারাতি কি এমন হয়ে গেল? জানি না টুনি, আমি কিছু জানি না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন তোতা কবুতরকে বলতে থাকে। কবুতর, জানিস আমি কি করেছি? তুই আবার কি করেছিস শুনি? ওই গরিব টোনার ধান খেতে অনেক ধান হয়েছিল, আমি ক্ষেতের ধানগুলোতে বিষ মিশিয়ে দিয়েছি, যার কারণে টোনার ক্ষেতে সব ধান নষ্ট হয়ে গেছে। কি বলছিস? তুই এই কাজ করেছিস আর কেউ টেরও পায়নি? না, কেউ টেরও পায়নি। টোনা যদি ধানগুলো ঘরে তুলতো তবে টোনা অনেক টাকা লাভ করত, কিন্তু আমি তো তা কিছুতেই হতে দিতে পারি না। ও গরিব পাখি গরিবই থাকবে, আমি ওকে কিছুতেই ধনী পাখি হতে দিব না। তা অবশ্য তুই ঠিকই করেছিস, আমিও এমন একটা সুযোগ খুঁজছিলাম কিন্তু পাইনি। যাই হোক, এখন তো দুপুর হয়ে আসছে, চল এবার আমরা বাড়িতে চলে যাই, পরে আবার আড্ডা দেয়া যাবে। হ্যাঁ কবুতর, চল। এরপর তোতা ও কবুতর যে যার বাড়িতে চলে যায়। আর তোতার বাড়িতে একটা আহত ছাগল আসে। ওহ বাবা, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, কেউ আমাকে একটু সাহায্য করো। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। কে রে, কে রে এভাবে চিৎকার করছিস? তোর জন্য দুপুরের ঘুমটা আমার ভেঙে গেল। এ বাবা, তোর শরীরের একই অবস্থা, তুই আমার বাড়িতে কেন এসেছিস এমন নোংরা শরীর নিয়ে? হ্যাঁ, আমার বাড়িটা যে একদম নোংরা হয়ে গেল। পাখি ভাই, তুমি আমাকে একটু সাহায্য করো, আমার শরীরে যে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুই যন্ত্রণা সহ্য করতে পারছিস না তো আমি কি করব? তুই কি ভেবেছিস তোর এই নোংরা শরীরে আমি হাত দিব? কখনোই না। তুই এখানে দাঁড়িয়ে আমার বাড়িটা নোংরা না করে এখান থেকে চলে যা তো দেখি, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। তোতার মুখে এমন কথা শুনে ছাগলটি অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। আমাকে কেউ সাহায্য করলো না, এখন আমি এই অবস্থায় কোথায় যাব? আমার যে পুরো শরীর ব্যথায় ভরে যাচ্ছে, আমি যে আর এই ব্যথা সহ্য করতে পারছি না। এ কি ছাগল, তোমার এই অবস্থা হলো কি করে? আর তুমি এখানে এভাবে সময় নষ্ট করছো কেন? তোমার মালিক কোথায়? তোমার তো চিকিৎসার প্রয়োজন। পাখি বোন, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, আগে তুমি আমাকে একটু সাহায্য করো, আমি আর শরীরের যন্ত্রণা সহ্য করতে পারছি না। ঠিক আছে, তুমি এসো আমার সাথে। এরপর টুনি ছাগলটাকে তার বাড়িতে নিয়ে যায় আর ছাগলের ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয়, আর ছাগলটা আগের থেকে একটু সুস্থ হয়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর ছাগলটাও একদম সুস্থ হয়ে যায়। টুনি বোন, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, তুমি না থাকলে সেদিন আমি মরেই যেতাম। ভাগ্যিস তুমি আমাকে সাহায্য করেছিলে, তাই আমি একদম সুস্থ হয়ে গেছি। তুমি অনেক ভালো ও সৎ পাখি, তাই তো তোমার এত অভাবের সংসারেও আমাকে একটু জায়গা দিয়েছো। তবে তুমি চিন্তা করো না, তোমার এত অভাব আর থাকবে না, আমি তোমাকে ধনী পাখি বানিয়ে দিব। কিন্তু সেটা কি করে সম্ভব? তুমি তো একটা ছাগল, তাহলে তুমি আমাকে ধনী পাখি বানাবে কি করে? আমি কোনো সাধারণ ছাগল নই, আমি একটা জাদুর ছাগল। আর আমি যে জাদুর ছাগল তা একটা লোভী পাখি জেনে গিয়েছিল, তাই আমাকে তার কাছে রাখার চেষ্টা করেছিল। তাই সেদিন আমি দুষ্টু পাখিটার হাত থেকে পালিয়ে এসেছি, আর পালিয়ে আসতে ধরেই সেদিন আমার এই অবস্থা হয়েছিল। তবে আমি জানি তুমি অনেক সৎ পাখি, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এরপর ছাগল টুনিকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয় আর সেই স্বর্ণমুদ্রা বিক্রি করে টুনি ধনী পাখি হয়ে যায়। মা, মা, আমি আর পাচ্ছি না মা, আমি আর পাচ্ছি না, আমাকে সুস্থ করে তোলো, আমাকে সুস্থ করে তোলো। আমার আমার না, আমার অনেক কষ্ট হচ্ছে মা, অনেক। আমি আমি আর অসুস্থ থাকতে চাই না।
আমি আমি আবারও আগের মতো হতে চাই মা, আবারও আগের মতো হতে চাই। কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদলে যে তোর কষ্ট হয়। আমি আমার জীবন দিয়ে হলেও তোকে সুস্থ করে তুলবই। কবিরাজ তোর রোগ ধরতে পারিনি তো কি হয়েছে, আমি তোকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই সুস্থ হবি রে মা, তুই সুস্থ হবি। মা, ও মা, মাগো, শহরে যেতে তো অনেক টাকা লাগবে। তোমার কাছে তো অত টাকাই নেই। যে ভালো তুমি আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো মা, মেরে ফেলো। আর সহ্য হয় না মা, কষ্ট আর সহ্য হয় না। এমন কথা বলে না মা, বলে না। আমার লক্ষ্মী মেয়ে এমন কথা বলে না। আমি ভিক্ষি করে হলেও টাকা জোগাড় করব। তুই যে আমার প্রাণ রে মা, তুই যে আমার প্রাণ। তুই টোনার রেখে যাওয়া সেই স্মৃতি। তোকে সুস্থ করে তুলবই আমি আজকেই পরে ভিক্ষি করতে বের হব। তুই চিন্তা করিস না মা, চিন্তা করিস না। যেই কথা সেই কাজ। টুনি বনে ভিক্ষে করতে বের হয়। এদিকে টুকি কাঁদে আর বলতে থাকে, সৃষ্টিকর্তা, কেন আমাদের ভালো দিনগুলো কেড়ে দিলে তুমি? কেন এত কষ্ট আমাকে কেন দিচ্ছ? আমার জন্য আমার মাটাও কষ্ট পাচ্ছে। আমার মা আমারই জন্য অন্যের কাছে হাত পাচ্ছে। এই দিন দেখার আগে তুমি আমাকে তুলে নাও না কেন? হ্যাঁ, আমাকে তুলে দাও তো, তুলে দাও, বাবার কাছে দিয়ে যাও। আমি পাচ্ছি না থাকতে। এদিকে বাজারে টুনি ভিক্ষে করতে থাকে। টুনি তোতার কাছে যায়। দাদা, ও দাদা, দাদা গো, আমার মেয়েটা অনেক অসুস্থ গো। আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। আমার মেয়েকে সুস্থ করতে না অনেক টাকার প্রয়োজন। দয়া করো দাদা, দয়া করো। সামন থেকে সর বলছি। তোর মতো লোভী কাঙালিকে আমি সাহায্য করব না। তোর মতো লোভীর এমনই হওয়া উচিত। তোর মেয়ের পরিবর্তে তুই অসুস্থ হলে আরো বেশি খুশি হতাম। তুই মোড়ল মশাইয়ের সম্পত্তি ছিনিয়ে নিতে চেয়েছিলি। সরে যা সামন থেকে, নয়তো কিন্তু হাত চালাবো। দিদি, ও দিদি, দিদি গো, আমার মেয়েটা অনেক অসুস্থ গো। ওকে শহরে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। অনেক টাকার দরকার দিদি। আমাকে দয়া করে কিছু টাকা দিয়ে সাহায্য করো দিদি, কিছু টাকা দিয়ে সাহায্য করো। তোর মেয়ে তো অনেক ছোট, দাঁড়া আমি টাকা দিচ্ছি। বিউটি ব্যাগ থেকে টাকা বের করে টুনিকে দেয়। বিউটি চলে যায়। এইভাবে টুনিকে কেউ সাহায্য করে, আবার কেউ তাড়িয়ে দেয়। এইভাবে টুনি সারা দিন ভিক্ষে করে। ভিক্ষে শেষে টুনি টাকা নিয়ে ক্লান্ত হয়ে বাড়ির দিকে উঠতে থাকে। কিছু দূর গিয়ে টুনি একা একা বলে, আমার আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে। উফ, আর আর হাঁটার শক্তি নেই। ওই তো একটা মোটা গাছ দেখা যাচ্ছে। যাই একটু গিয়ে বিশ্রাম নেই, তাহলে শরীরটা ভালো লাগতে পারে। টুনি বট গাছের নিচে আসে আর টাকার ব্যাগটা পাশে রেখে বিশ্রাম নিতে থাকে। বেশি ক্লান্ত থাকার কারণে টুনি সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে যজ্ঞ কাক টুনিকে দেখে মনে মনে ভাবে, আরে আরে, এ কি? এ তো টুনি তো আজ বাজারে ভিক্ষে করেছে। ওই তো টাকার ব্যাগটা পাশে। ওরে ওরে যজ্ঞ, তোর তো লটারি লেগে গেছে। টুনি করেছে ভিক্ষা, আর আমি সেই ভিক্ষা টাকা চুরি করে ফুর্তি করব। হা 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 হা। যজ্ঞ চুপি চুপি টুনির পাশ থেকে টাকার ব্যাগটা চুরি করে চলে যায়। বেশ কিছুক্ষণ পর টুনি জেগে ওঠে। টুনি তার পাশে টাকার ব্যাগটা না দেখে অনেক কান্না করে। এ কি? আমার টাকার ব্যাগ কোথায়? কে নিয়ে গেল আমার টাকাগুলো? এত কষ্ট করে বিক্রি করলাম, আর এত কষ্টের টাকা কে চুরি করলো? তার কি হাত কাঁপেনি এমন কাজ করতে?
এবার আমি কি করব? কি করে মেয়ের চিকিৎসা করাবো? হে সৃষ্টিকর্তা, আমাকে আমাকে পথ দেখাও। আমার 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 কিচ্ছু ভালো লাগছে না। মোড়ল মশাই, কেন কেন এত বড় শাস্তি দিয়ে গেলেন আমাদের? টুনি কাঁদতেই থাকে। ঠিক তখনই ওখানে একটা জাদুকর্ণী আসে। জাদুকর্ণী টুনিকে বলতে থাকে, কি ব্যাপার রে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল দেখিনি আমাকে। টুনি কাঁদতে কাঁদতে সব খুলে বলে। এবার এবার কি করে আমার মেয়েকে সুস্থ করব? আপনি বলুন বুড়িমা। আমার যে মরে যেতে ইচ্ছে করছে। আমি কেমন মা, কেমন মা? কাঁদিস না বাছা, কাঁদিস না। শান্ত হ দেখিনি। আমি তোর মেয়েকে একবার দেখতে চাই। আমাকে নিয়ে চল তোর মেয়ের কাছে। টুনি জাদুকর্ণীকে তার মেয়ের কাছে নিয়ে আসে। জাদুকর্ণী টুকিকে দেখে বলে, তোর মেয়ে এতটা অসুস্থ কি করে হলো রে? আমাকে খুলে বল দেখিনি মা। শুনতে চান কি করে হয়েছে? তাহলে শুনুন বুড়িমা। অনেক অনেক দিন আগের কথা। আমরা মামে মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করতাম। মোড়ল মশাই আমাদের অনেক ভালোবাসতেন। একদিন মোড়ল মশাই খুব অসুস্থ হয়ে পড়েন। মালকিন, মোড়ল মশাইয়ের শরীর বেশি ভালো না। তাড়াতাড়ি ডাক্তার ডাকতে হবে। আমি গিয়ে ডাক্তার ডেকে আনি মালকিন। ডাক্তার নয়, তুই বরং উকিল ডেকে আন। ইগলের হাতে সময় নেই। ডাক্তার এসে কিছুই করতে পারবে না। কিন্তু উকিল দিয়ে কি করবেন মালকিন? কি করব মানে? ইগলের সব সম্পত্তি নিজের নামে করে নিব। লাভ নেই গিন্নি, লাভ নেই। আমি আমার সব সম্পত্তি টুনির নামে লিখে দিয়েছি। টুনি তোমার থেকে অনেক ভালো। তুমি তো লোভী। তোমার কাছ থেকে আমি লোভ ছাড়া ভালো কিছু আশা করি না। টুনি বোন, শোন, তুই আমার সম্পত্তি অনাথ আশ্রমে দিবি। বিদায় বিদায়। সেদিন মোড়ল মশাই এসব বলতে বলতে মৃত্যুবরণ করেন। মালকিন সব কথা শুনে ভীষণ রেগে যায়। মোড়ল মশাইয়ের সৎকারের পর মালকিন আমার কাছে সব সম্পত্তি চায়, কিন্তু আমি সেদিন তাকে দেইনি। মালকিন, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে সম্পত্তি দিতে পারবো না। মোড়ল মশাইয়ের শেষ ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে। আর আপনি যদি জোর করেন তাহলে আমি পুলিশে বিচার দিব, এই বলে দিলাম। সেদিন আমি মোড়ল মশাইয়ের বাড়ি থেকে চিরদিনের জন্য নিজের বাড়িতে আসি। কিন্তু মালকিন আমার কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। আমি যদি টুনির কাছ থেকে সব সম্পত্তি জোর করে ছিনিয়ে নেই, তাহলে টুনি পুলিশে বলবে, আর পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আর আমার সব স্বপ্ন মাটি হয়ে যাবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি সম্পত্তির মালিকও হই, আর টুনি পুলিশকে বলতে না পারে। কিন্তু কি করব? তান্ত্রিক মশাই আমাকে সাহায্য করতে পারবে। যাই, তান্ত্রিক মশাইয়ের কাছে যাই। এই বোতলের পানি তুই টুনির গায়ে ছিটিয়ে দিবি, আর টুনি সারা জীবনের মতো অসুস্থ হয়ে পড়বে, আর তোর মনের আশাও পূরণ হবে। তান্ত্রিকের কথা মতো সেদিন ইগলি বোতলটা নিয়ে আমাদের বাড়িতে আসে, আর জোর করে আমার কাছ থেকে সম্পত্তি নিজের নামে লিখে নেয়। সম্পত্তি লিখে নেওয়ার পরে ইগলি ওই বোতলের পানি আমার দিকে ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পানি আমার মেয়ের গায়ে পড়ে। আর আর সেই থেকেই আমার মেয়ে এমন অসুস্থ গো, আমার মেয়ে অসুস্থ। যেটা ভেবেছিলাম সেটাই হলো। তান্ত্রিকের ওই পানির কারণে তোর মেয়ে অসুস্থ হয়েছে। ওই তান্ত্রিক খুবই শয়তান। এখন আমি কি করব বুড়িমা, কি করব? আপনি বলুন। মৃত্যু ছাড়া আমার কাছে যে আর কোনো পথ খোলা নেই।
শান্ত হ, শান্ত হ। আমি পারবো তোর মেয়েকে সুস্থ করতে। আপনি আপনি সত্যি বলছেন বুড়িমা? তাহলে দিন না, দিন না আমার মেয়েকে সুস্থ করে। আমার চোখ দুটো আমার মেয়েকে সুস্থ দেখার জন্য ছটফট করছে বুড়িমা, ছটফট করছে। দিন, আমার আমার মেয়েকে সুস্থ করে দিন বুড়িমা। সুস্থ করব, কিন্তু তার আগে তোকে পদ্ম পুকুর থেকে 3টি পদ্ম আনতে হবে। আমি আমি এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি 3টি পদ্ম। আপনি আপনি একটু অপেক্ষা করুন। টুনি বনের গভীরে থাকা পদ্ম পুকুরে আসে আর সেখান থেকে 3টি পদ্ম তুলে নিয়ে জাদুকর্ণীর কাছে আবার আসে। বুড়িমা, বুড়িমা, এই নিন, এই নিন পদ্ম। এবার এবার আমার মেয়েকে সুস্থ করে দিন বুড়িমা। জাদুকর্ণী 3 পদ্মের রস টুকির গায়ে ছিটিয়ে দেয় আর সাথে সাথে টুকি সুস্থ হয়ে ওঠে। টুনি টুকিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। টুকি, মা আমার। বুড়িমা, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মারে, আমার কাজ সবাইকে সাহায্য করা, আর আমি সেটাই করেছি। তোরা থাক মা, আমি আসি। সুখী হ, সুখী হ তোরা। জাদুকর্ণী চলে যায়। টুনি তার মেয়েকে নিয়ে সুখেই বাস করতে থাকে। এই বনে অনেক বাচ্চা, এই বনের ওই পাহাড় আজ থেকে আমার আস্তানা। আজ থেকে এই বনের বাচ্চাদের ধরে ধরে আমি আমার আস্তানায় বন্দি করব, আর পূর্ণিমার রাতে এদের উৎসর্গ করে ডাইনি থেকে রাক্ষসের রূপ ধারণ করব। কিন্তু কি করে আমি বাচ্চাদের ধরবো? ডাইনি ভাবতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ পর ডাইনি বলতে থাকে, পেয়েছি, পেয়েছি বুদ্ধি। বনে সাধারণ পাখির রূপে খেলনা বিক্রি করব, আর বাচ্চাদের খেলনায় বন্দি করে আমার আস্তানায় নিয়ে যাব। যাই, আর দেরি করা যাবে না। এই বলে ডাইনি একটা সাধারণ পাখির রূপ ধারণ করে। সাধারণ পাখির রূপ তো ধারণ করেছি, এবার আমাকে খেলনার ঝুড়ি প্রকট করতে হবে। ডাইনি জাদু করে একটা খেলনা ভর্তি ঝুড়ি প্রকট করে। তারপর ডাইনি সামনের দিকে চলে আর বলতে থাকে, খেলনা নিয়ে যাও, বাচ্চাদের খেলনা। সুন্দর সুন্দর পুতুল, বল নিয়ে যাও, নিয়ে যাও। এসো এসো, আমার কাছে এসো বাচ্চারা। এরপর ডাইনির সামনে পারুল আসে আর বলতে থাকে, মাসিমা, তোমার কাছে পুতুল আছে? হ্যাঁ রে মা, আমার কাছে পুতুল আছে। মাসিমা, পুতুল আমার অনেক পছন্দ। আমি একটা পুতুল নিতে চাই, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি কি টাকা ছাড়া আমাকে পুতুল দিবে মাসিমা? হ্যাঁ, অবশ্যই দিব। তুমি আমার আরো কাছে আসো, আর তোমার যে পুতুলটা পছন্দ হয় তুমি সেটাই বেছে নাও। ডাইনির কথা শুনে পারুল ঝুড়ির কাছে আসে আর পুতুল পছন্দ করতে থাকে। ডাইনি আশেপাশে তাকিয়ে মনে মনে বলে, আশেপাশে তো কেউ নেই। এই সুযোগ, এই সুযোগে আমি এই বাচ্চাটাকে চুরি করব। ডাইনি জাদু করে পারুলকে একটা পুতুল বানিয়ে ফেলে। কাজ হয়ে গিয়েছে, যাই, তাড়াতাড়ি আস্তানায় ফিরে যাই। এই বলে ডাইনি তার আস্তানায় ফিরে আসে। ডাইনি পুতুল রূপী পারুলকে গুহার এক কোণে রাখে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, এখন একটু ঘুমিয়ে নেই। কাল সকালে আবার বাচ্চা চুরি করতে বের হতে হবে। ডাইনি নিজের রূপে ফিরে ঘুমিয়ে পড়ে। এভাবেই ডাইনি রোজ রোজ একটা করে বন থেকে বাচ্চা চুরি করে নিয়ে আসে। ডাইনি বাচ্চা চুরি করতে করতে বনে আর কোনো বাচ্চাই অবশিষ্ট থাকে না। বনের পাখিরা তাদের বাচ্চা হারিয়ে শোকে কাতর হয়ে পড়ে।
একদিন বনের সব পাখিরা এক জায়গায় একত্রিত হয় আর বলতে থাকে, কি হচ্ছে কি বনে, কিছুই তো বুঝতে পারছি না। বনের বাচ্চাগুলো এভাবে কোথায় হারিয়ে যাচ্ছে? আমার মনে হচ্ছে কেউ বাচ্চা চুরি করছে। আমার বোনের মেয়েটাও আর নেই। শুধু কি তোমার বোনের মেয়ে? আমার কনকও তো হারিয়ে গেছে। কে করছে এমন কাজ? আমার কনক সোনা। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাদের আজ থেকেই সতর্ক হতে হবে। বনে নতুন কোনো কাউকে দেখলেই তাকে সন্দেহ করে বাচ্চাদের সম্পর্কে প্রশ্ন করতে হবে। বুঝেছো তোমরা? আমাদের বাচ্চাদের ফিরে পেতেই হবে। না জানি আমার পারুল সোনা কোথায় আছে, কেমন আছে। ঠিক তখনই ওখানে শহর থেকে টুনি তার দুই কন্যাকে নিয়ে বনে আসে। টুনি সবাইকে দেখে বলতে থাকে, কি ব্যাপার? তোমরা সবাই এখানে কি করছো? তোমাদের মন খারাপ কেন? কিছু কি হয়েছে বনের? কিছু শুধু নয়, অনেক বড় বিপদ হয়েছে টুনি। বনে বাচ্চা চোরের প্রকোপ বেড়েছে। বাচ্চা চোর আমাদের সব বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ বোন, তুই তোর বাচ্চাদের নিয়ে আবারও শহরে ফিরে যা। এই বন ভালো নয়, তোর বাচ্চারাও চুরি হতে পারে। না না দাদা, এভাবে লেজ গুটিয়ে পালালে চলবে না। ওই বাচ্চা চোরকে ধরে আমাদের কঠোর শাস্তি দিতেই হবে। আমিও দেখব ওই চোর কি করে আমার বাচ্চাদের চুরি করে। আমি তবে আসি দাদা দিদি। টনি তার কন্যাদের নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুকি টুনিকে বলে, মা, অনেকদিন হলো বনে এসেছি, কিন্তু একদিনও তুমি আমাদের বনে খেলতে যেতে দাওনি। মা, আমরা আজকে বনে খেলতে চাই না মা, না করো না মা, আমরা তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ মা, আর বনে বেশি গভীরেও যাব না, যাই না মা, যাই। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি চলে আসবি। আর বনের গভীরে যাবি না কিন্তু, বুঝেছিস? টুকি টুনটুন টুনির কথা শুনে খুশি মনে বনের দিকে উঠতে থাকে। টুকি টুনটুন খেলতে খেলতে পাহাড়ের সামনে চলে আসে। ইয়ে কি, আমরা কোথায় চলে এসেছি রে বোন? চারিদিকে গাছপালা আর বিশাল বড় পাহাড়। এখান থেকে আমরা বাড়িতে যাব কি করে? হ্যাঁ দিদি, আমরা বাড়ি ফেরার রাস্তা হারিয়ে ফেলেছি। এবার কি হবে? কি করে ফিরবো বাড়িতে? এবার যদি ওই বাচ্চাদের আমাদেরকে চুরি করে নিয়ে যায়, তখন দিদি আমার যে খুব ভয় করছে। আমাদের বোন অনেক ভয় করছে, কিন্তু খাদিস না বোন, শান্ত হ। ঠিক তখনই ওদের সামনে ডাইনি চলে আসে। ডাইনির ভয়ঙ্কর রূপ দেখে ওরা দুই বোন বেশ ভয় পেয়ে যায়। কে তুমি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি হলাম ডাইনি। ডাইনি, ওরে বাবারে দিদি, মা কোথায়, তুমি বাঁচাও। ডাইনি, আমাদের কোনো ক্ষতি করো না, আমাদের ছেড়ে দাও, আমরা বাড়িতে যাব। তোদের আমি ছেড়ে দিব? না 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 না, কোনো বাচ্চাকে আমি ছাড়ি না। পূর্ণিমার রাতে শক্তি অর্জনের জন্য যে কয়টা বাচ্চা দরকার সব কটাই তো বন্দি করেছি, কিন্তু এবার এদের কি করব? হ্যাঁ, এদের দিয়ে আমার সব কাজ করাবো। নানি, আমরা তো চলে যাই, আমাদের তবে মেরো না। তোদের মারবো না, কিন্তু তোরা বাড়িতেও যেতে পারবি না। তোরা আজ থেকে আমার সাথে আমার আস্তানায় থাকবি, আর আমার সব কাজ করে দিবি। আমার কথার অবাধ্য হলে তোদের খেয়ে ফেলবো। চল এবার গুহার ভিতরে চল। ডাইনি ওদের নিয়ে গুহার ভেতরে প্রবেশ করে। ডাইনি ওদের দুই বোনকে দিয়ে সব কাজ করাতে থাকে। এভাবে দুদিন কেটে যায়।
এদিকে টুনি বনের সবাইকে নিয়ে তার মেয়েদের খুঁজতে থাকে। আজ 2 দিন হলো। টুকি টুনটুন, মারে তোরা কোথায়? আমার কাছে ফিরে আয় মা। আমি তোদের ছাড়া ভালো নেই, ভালো নেই। টুনি বোন, আর কাঁদিস না। চল, আজ আমরা ওই পাহাড়ের দিকে বাচ্চাদের খুঁজতে যাব। এরপর টুনি, তোতা, কবুতর আর কণিকা পাহাড়ের দিকে উঠতে থাকে। এদিকে টুকি টুনটুন কাজ করতে করতে বিরক্ত হয়ে পড়ে। টুনটুন বোন, ডাইনি না ঘুমিয়ে পড়েছে। আমি ওইদিকে কিছু পুতুল রেখেছি। হ্যাঁ, এখান থেকে তো আর বেরোতে পারবো না, তাই চল ওই পুতুলগুলো দিয়ে খেলি। এ কি টুকি, তোরা এখানে কি করে আসলি? আমাদের বাঁচা তোরা। এ কে কে কথা বলছে? কে কথা বলছো? কে? আরে এই তো আমি পারুল। তোদের সামনে পুতুল হয়ে আছি। পারুল, তুই এখানে? আর এভাবে পুতুল হলি কি করে? এরপর পারুল সব ঘটনা খুলে বলে। সব শুনে টুকি বলতে থাকে, তার মানে এই ডাইনি বাচ্চা চোর, আর এখানে সব বাচ্চাদের পুতুল। কিন্তু আমরা তো তোমাদের মুক্ত করতে পারবো না, কারণ ডাইনি না আমাদেরকে এখানে আটকে রেখেছে। আর ডাইনিকে মারা তো সম্ভব নয়। সম্ভব টুকি, ডাইনিকে মারা সম্ভব। কি করে সম্ভব বল আমাকে। এই যে গুহার ভিতরে একটা সিন্ধুক আছে, ওই সিন্ধুকের ভিতরে একটা কাচের বলয় আছে। ওই কাচের বলয়ের ভিতরে ডাইনির প্রাণ আছে। কাচের বলয়টা ভাঙলেই ডাইনি মারা যাবে, আর আমরা আবার নিজেদের রূপ ফিরে পাবো, আর ঘরেও ফিরে যেতে পারবো, বুঝেছিস? ডাইনি এখনো ঘুমিয়ে আছে, তাহলে আর দেরি নয়। তুই এখানে থাক বোন, আমি ওই সিন্ধুকের কাছে যাচ্ছি। টুকি আস্তে আস্তে গুহার ভেতরে প্রবেশ করে আর সিন্ধুকের সামনে আসে। টুকি সিন্ধুকের ভেতর থেকে কাচের বলয়টা বের করে, সেটা সাথে সাথে ভেঙে ফেলে। বলয়টা ভাঙার সাথে সাথে ঘুমন্ত ডাইনির শরীরে আগুন ধরে যায়, আর ডাইনি সাথে সাথে উধাও হয়ে যায়। এদিকে সব বাচ্চা পুতুল থেকে তাদের রূপে ফিরে আসে। তোদের অনেক ধন্যবাদ রে। চল, এখানে আর এক মুহূর্ত না। ওরা যে গুহা থেকে বের হবে ঠিক তখনই ওখানে বনের সবাই আসে। সবাই তাদের বাচ্চাদের দেখে অনেক খুশি হয়। তোরা সবাই এখানে একসাথে? আর ওই বাচ্চা চোর কোথায়? মা, আমি সব বলছি তোমাদের। এরপর সব ঘটনা খুলে বলে। সব শুনে কণিকা বলে, টুনি, তোর বাচ্চারা অনেক সাহসী। ধন্যবাদ টুকি টুনটুন। চলো এবার সবাই বাড়িতে ফিরে যাই। এরপর সবাই যে যার বাড়িতে ফিরে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।